আজকে আমি আবার চলে এসেছি সেরা সন্দেশ নিয়ে। আর সেখান থেকে আমার একটা খুব প্রিয় গল্প, লীলা মজুমদারের লেখা। লীলা মজুমদারের লেখাই আমাদের সকলের খুব প্রিয়, আর এই গল্পটাও খুব প্রিয় আমার। গল্পটার নাম হলো দ্বিতীয় টিকটিকি। এই টিকটিকি কিন্তু সেই টিকটিকি নয়, এক্ষুনি বলবো না কি টিকটিকি, গল্পটা শুনলেই বোঝা যাবে যে কোন টিকটিকির কথা লীলা মজুমদার লিখেছেন। আজকে আমি খুব আড্ডা মারার মুডে আছি, গল্প আর আড্ডা দুটো একসঙ্গে হবে। হ্যাঁ, আপনাদের বুঝে নিতে হবে যে কোনটা আমি লেখা দেখে পড়ছি আর কোনটা নিজের মন থেকে বলছি। ডুমাপুর থেকে ছোট মামা হঠাৎ গুপিকে তার করলো। তার মানে টেলিগ্রাম, তখনকার দিনে তার বলতো, কাম শার্প। আগেও গুপি একবার ডুমাপুর গিয়েছিল, খুব ভালো লেগেছিল। পাহাড়ি জায়গা, চারিদিকে ঝাউ গাছ, চা বাগান, রাতে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি, ঝিঝি পোকার ডাকে একেবারে কান ঝালাপালা। আর এখন আমরা ঝিঝি পোকার ডাক শুনতে পাই না, এই যে শুনলেন গাড়ির আওয়াজ, গাড়ির হর্ন, এইসবে কান ঝালাপালা হয়ে যায়, কিছু করার নেই। উন্নতির দাম খেসারত দিতেই হবে, আমরাও অভ্যস্ত হয়ে গেছি এরকম লাইফস্টাইল। যাই হোক, ডুমাপুরে কী কী পাওয়া যায় সেটা একবার শুনতে হবে, সেটা সবচেয়ে বেশি মজার। মুরগির ডিম, ঝর্ণাতলির মিষ্টি মাছ আর বুনো স্ট্রবেরি। বড় মামুর বন্ধু অনন্ত মামার চা বাগান, ওই বাড়িতে কেউ 12 মাস থাকে না, মাঝে মধ্যে ছুটি ছাটায় যায়। বড় বড় ঘর, কাঠের মেঝেতে নারকেল ছোবড়ার গালচে পাতা, তাতে পিসু হয়। পিসু হলো এক রকমের ছোট ছোট পোকা, চোখে দেখা যায় না কিন্তু বেজায় কামড়ায়। সেখানকার যে চৌকিদার, সে খুব ভালো রাঁধে। আর ফটকের পাশে আলু বখরার গাছটার তো তুলনাই হয় না। পুজোর ছুটি, গুপির যেতে কোনো বাধা নেই। নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা ঘোরেল ব্যাপার আছে, নইলে কাম শার্প কেন লিখ। গুপি তো মহা খুশি। সেই নেপোর ব্যাপারটা চুকে যাওয়ার স্তক শুধু পড়া আর পড়া। এই 1.5 বছরের ছোট মামা পর্যন্ত সত্যি সত্যি বিএসসি পাশ করে ফেলে একেবারে সমাদদার ইনভেস্টিগেশনসে দ্বিতীয় টিকটিকির চাকরি পেয়ে গেছে। একটু হাত পাকলে বিনু তালুকদার ওকে পুলিশে ঢুকিয়ে নেবে। এই সময় ছোট মামার ডুমাপুরে থাকার কথা নয়। আপিসে সবচাইতে কম মাইনে পেলে কি হয়, আসলে সে সমাদদার সাহেবের ডান হাত। যত ক্লুর তদন্ত সব ওদের দ্বিতীয় টিকটিকিকে দেওয়ার নিয়ম, কারণ প্রথম টিকটিকির মুখ চিনতে কোনো নিয়ম ভঙ্গকারীর তো আর বাকি নেই। এদিকে ছোট মামার নাম পর্যন্ত ওদের খাতায় লেখা নেই। এমনকি অন্য কর্মচারীদের মধ্যেও অনেকেরই ধারণা যে ছোট মামা সমাদদারের একজন মক্কেল, আর এই রকমই দরকার। দ্বিতীয় টিকটিকি আছে কি নেই কেউ জানবে না, আর মাঝখান থেকে সেই তদন্ত চালিয়ে সব ফাঁস করে দেবে। কিন্তু তখনও তার নাম গোপন রাখা হবে। সবাই সমাদদারের বুদ্ধির তারিফ করবে। এই নিয়ে ছোট মামা গুপির কাছে অনেক দুঃখও করেছে। এবারও নিশ্চয়ই কোনো বিপজ্জনক কাজ নিয়েই ওখানে গেছে। বাড়ির লোকে ঘুণাক্ষরেও কিছু জানে না, কারণ সমাদদারের আপিস বর্ধমানে। সেখানে একজন ভালো ভালো হাত আয়না ও লজেনচুসওয়ালার সঙ্গে ছোট মামা থাকে। ওর নামটি পর্যন্ত কেউ জানে না, সবাই ওকে ম্যালেরিয়া বাবু বলে ডাকে। তাদের বিশ্বাস ছোট মামা কোনো খবরের কাগজের মফস্বল রিপোর্টার, চেহারা দেখেই ম্যালেরিয়া রুগী বোঝা যায়। ছোট মামার অবশ্যই এসব বিষয়ে কোনো দুঃখ নেই, ভালো টিকটিকিদের এই রকমই হতে হয়। ভিড়ের মধ্যে তাদের আলাদা করে চেনা যাবে না, চোরেদের গা ঘেঁষে দাঁড়ালেও কিছু মালুম দেবে না। রোগা লিকলিকে চেহারা, তার উপর ভিতুর একশেষ, বেড়াল দেখে লোম খাড়া হয়ে যায়, আরশোলার গন্ধ পেলে ভিড়মি খায়। একবার শিষ্য গুরু প্যাঁচার ডাকে পা এলিয়ে গেছিল। দ্বিতীয় টিকটিকির সাহস বা গায়ের জোর দেখিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করবে কেন? তার কাজ আড়ালে অজ্ঞাতে থেকে ছক করে অন্যায়কারীদের হাড়ির খবর বের করে আনবে, কাঁচা কাঁচা প্রমাণ জোগাড় করবে। এই জন্যই নিশ্চয়ই ডুমাপুর যাওয়া, কোনো জটিল তদন্ত ছাড়া আর কিচ্ছু নয়। যদিও বাড়ির লোকদের ধারণা অন্যরকম। মা বললেন, যাক, তবু যে অনন্তবাবুদের সঙ্গে স্বাস্থ্যকর জায়গায় গেছে তাও ভালো। দাদু বললেন, ভালো জায়গায় সৎসঙ্গে থাকা এখন সহ্য হলে হয়। এদিকে গুপি ভালো করেই জানতো যে অনন্তবাবুরা বড় মামাদের সঙ্গে রামেশ্বর গেছে। তবে বড়দের কথার মধ্যে থাকার কি দরকার, এই ভেবে সে চুপ করে রইল। তাছাড়া কিছু বললেই তো হয়ে গেল, ছোট মামা বেচারি একলা অকুস্থলে ম্যানেজ করতে পারছে না, একজন বিশ্বস্ত সহকারী দরকার, তাই না কাম শার্প।
এহেন অবস্থায় তাকে তো আর হতাশ করা যায় না। শেষ পর্যন্ত বাবার তুষটাকে ছোট সুটকেসে ভরে ডুমাপুর রওনা। ছোট মামা সেই পুরনো দাড়িটা পরে ছোট গাড়ি স্টেশনে অপেক্ষা করছিল। ভাগ্যিস সেই নেপোর ব্যাপারের সময় দাড়িটা চেনা হয়ে গিয়েছিল, নইলে ছোট মামাকে চেনা গুপির সাধ্য ছিল না। দাড়িটা পরে বললো, এইসব ছদ্মবেশ খুবই সহজ, স্রেফ দুগালে দুটো আস্ত সুপুরি আর সামনের চুলটা ছোট, পেছনের চুলটা লম্বা, ব্যাস। কোনো দুধে টিকটিকিও চিনতে পারবে না। দ্বিতীয় টিকটিকির আসল রূপ যত কম লোক দেখে ওর উন্নতির পক্ষে ততই ভালো। হেঁটেই আসছিল ওরা। ওখানে গাড়ি কোথায় পাওয়া যাবে? ঘোড়াও বেশি ছিল, কিন্তু ছোট মামার হে ফিভার কিনা ঘোড়া দেখলেই হাঁচি আসে। তবে বেশি দূরও নয়, আর গুপির লম্বা লম্বা হাঁটা দেওয়া অভ্যেস আছে। পাহাড়ের গা কেটে বাজারের মাঠ, তার পাশেই খেলার মাঠ। সেখানে মস্ত একটা তাঁবু পড়েছে দেখা গেল। দূর থেকে দেখেই গুপির মহা উৎসাহ। ও কি ছোট মামা, সার্কাস নাকি, দেখাবে তো? ছোট মামা গুপির কাঁধে খোঁচা দিয়ে ফিসফিস করে বললে, এক্ষুনি সব ফাঁস করে দিচ্ছিল। ওটাই অকুস্থল, তদন্তের ক্ষেত্র। এখন চুপ কর দেখি, কে কোথায় শুনবে, বাড়ি গিয়ে সব বল। কে কোথায় শুনবে শুনে গুপি অবাক। কোথাও তো জনমানুষের সাড়াই নেই, অথচ সবে বিকাল 5টা হবে। আরেকবার ভালো করে দেখতে গিয়ে গুপির হাত পা ঠান্ডা। দুটো গুন্ডা চেহারার লোক ওদের পিছু নিয়েছে। ও ছোট মামা, গুন্ডায় পিছু নিয়েছে যে? ছোট মামা চটে গেল। আহ, আবার গুন্ডা কোথায় দেখলি? ও তো ছুট আর পালক। আমার বডিগার্ডই বলিস বা ফলোয়ারই বলিস, ওরা সর্বদা সঙ্গে থাকে, নইলে দ্বিতীয় টিকটিকি গুম খুন হলেই হয়েছে, তদন্ত বন্ধ। তাছাড়া রাফ কাজ করার জন্য তো লোক চাই, একলা হিংস্র ওই বলেই ফেলছিলাম আর একটু হলে আমার আবার লোমের গন্ধে হাঁপ ধরে। গুপি বিরক্ত হয়ে চুপ করে রইল, কিন্তু শিরার মধ্যে রক্ত একেবারে চঞ্চল হয়ে উঠল। আহ, বিপদ কি ভালো জিনিস! প্রাণ হাতে করে পাহাড়ের পথে পথে ঘুরে বেড়ানো, পিছনে ছুট আর পালক, এর চেয়ে ভালো আর কি হতে পারে? বাড়ির কাছাকাছি পৌঁছতেই ছুট আর পালক পা চালিয়ে ওদের ধরে ফেলল। দুজনেই একসঙ্গে বলল, চাঁদুবাবু, আজ আমি মাংস পরিবেশন করব। ছোট মামা কোনো উত্তর না দিয়ে গেটের পাশের ছোট্ট চোরা ফটক দিয়ে ঢুকে পড়ল। চৌকিদার বসবার ঘরে দুটো বড় বড় তেলের বাতি জেলে দিয়ে বলল, বড় সাহেব, আমার ভয় করছে, আমাকে 2 দিনের ছুটি দিন, দিদিমা বড় বেমারি। সঙ্গে সঙ্গে ছুট আর পালকও বলল, আমাদেরও খরচা দিন, শেষটা কি বেঘরে প্রাণ দেবো ওই বিকটভাবে? ছোট মামা শুধু বলল, আগে খাওয়া দাওয়া হোক, তোদের অত ভয় কিসের রে, কালই তো সব চুকে বুকে যাবে। কিছুই বুঝতে না পেরে গুপি চারিদিকে চেয়ে দেখল। জানলার কাঁচ দিয়ে দেখা গেল বাইরে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। পাহাড়ের ছায়ায় ঘেরা এইসব জায়গায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ছপ করে অন্ধকার হয়ে যায়। বুকটা একটু ঠিপঠিপ করতে লাগলো। থমথমে, চুপচাপ। পাশের ঘরে চৌকিদার বাসনপত্র নাড়ছে, তারই যায় একটু শব্দ। হঠাৎ তারই মধ্যে ঘর 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 করে করাত দিয়ে কাঠ চেরার মতো আওয়াজ হলো। অমনি চৌকিদার মাংসের হাঁড়ি ফেলে ছুটে এসে ছোট মামাকে জাপটিয়ে ধরল। আর ছুট ও পালক গুপির গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, ওই শুনুন, খাঁচার শিকে নখে শান দিচ্ছে, তাকাতেও ভয় করে, রেল ভাড়াটা দিয়ে দিন। ছোট মামা বলল, ছালটা ছাড়িয়ে ফেল, হাত পা বেঁধে দে, ব্যাস তোদের ছুটি। এইরকম সাহস নিয়ে তোরা সমাদদারের টিকটিকি হতে চাস? তখন গুপি বলল, ছোট মামা, সব ব্যাপার যদি খুলে না বলো তো আমি এই চললাম, আমার রিটার্ন টিকিট আছে। ছোট মামা ব্যস্ত সমস্ত হয়ে বলল, আগে খাওয়া যাক, তারপর বলবো। চুটো পালক, তোমরা 3 পোয়া মাংস নাও, আমাদের 1 পোয়াতেই হয়ে যাবে। গুপি বলল, না, মোটেই হবে না। ছোট মামা প্রায় কেঁদেই ফেলে আর কি। আর বাড়াস নি রে গুপি, সব খুলে বলবো, তখন তুই আর তোর মামাকে একা ফেলে পালাতে পারবি না। চৌকিদার বললে, একা কেন হবে বড় সাহেব, ওনারা তো আছেন। ছোট মামা তাই শুনে 2 হাতে মুখ ঢাকল। কোনো রকমে খাওয়া চুকলো, অথচ 100 বার বলতে হবে খাসা রান্না। মুখ হাত ধুয়েই ছোট মামা বলল, দেখবে চল, তবে পালক আলোটা নিয়ে চল। চৌকিদার বলল, আমি বাসনপত্র ধুচ্ছি, আপনারা যান। এই ছুটটা ভারী ভীতু। বড় আস্তাবলের এক কোণে বড় একটা খাঁচা, তাতে ঢাকা লাগানো। লণ্ঠনের আলোয় গুপি দেখল ভিতরে একটা ভালুক শিক ধরে এক দৃষ্টে চেয়ে আছে। চোখে পলক পড়ছে না, ঠোঁটের কোণা দিয়ে নাল গড়াচ্ছে। মনে হলো বিড়বিড় করে কি একটা বলছে। গুপি 1 হাত পিছিয়ে গেল। নিজে দরজার কাছে দাঁড়িয়ে গুপিকে ঠেলে দিয়ে ছোট মামা বলল, ওই দেখো, আগে থাকতেই ভয়ে আধমরা। বলছি, ওটা সত্যিকারের ভালুক নয়, কুখ্যাত জালিয়াত নুট বিহারি।
গোয়েন্দার হাত এড়াবার জন্য ভালুকের ছাল পরে সার্কাসের জানোয়ারদের মধ্যে লুকিয়ে আছে। কি আর বলবো রে, রোজ ওই ভালুকের খেল দেখতে শহর শুদ্ধ ছেলে বুড়ো একেবারে ভেঙে পড়ছে। আর কেন নুটুবাবু, এবার খেলা শেষ হয়েছে, ভালো মানুষের মতন ছাল ছেড়ে বেরিয়ে এসো, আমাদের সমাদদার সাহেব গভর্নমেন্টকে বলে কয়ে তোমাকে মাপ করিয়ে দেবে, ওই খাঁচায় তো আর জীবন কাটাতে পারবে না। ভালুক চুপ করে রইল, শুধু মিটমিটে আলোয় মনে হলো চোখ দুটো আবার চকচক করে উঠল। ছোট মামা গুপিকে আবার ঠেলে দিয়ে বলল, যা না, এ তো কিছুই না, ঘাবড়াচ্ছিস কেন, সব ঠিক করে রেখেছি, তুই বললেই এই দড়ি ধরে টানবো, খাঁচার দরজা উপরে উঠে যাবে, ব্যাস, আর কিছু নয়। তুই দৌড়ে গিয়ে এক হাতে ওকে জাপটে ধরে অন্য হাতে চোয়ালটা ধরে এক টান দিবি, অমনি খট করে মুন্ডু খুলে যাবে, আর নোটবিহারি সব প্রকাশ। গুপি বলল, তুমি গিয়ে জাপটে ধরো না, আমি চোয়ালটা টানি। ছোট মামা বেজায় চটে গেল, বলছি তো আমার হে ফিভার আছে, ভালুক দেখলে হেঁচকি আসে। গুপি বলল, ছুট পালক। ছুট ও পালক দরজার বাইরে থেকে বলল, 7 দিন ধরে বড় সাহেবের কথায় আমরা চাকর সেজে সার্কাসের নাম লিখিয়েছি, ভালুকের খাঁচা ধুয়েছি, ভালুকের গোবর সাফ করেছি, কাল রাতে সবাই ঘুমোলে প্রাণ হাতে করে খাঁচা ঠেলে এখানে নিয়ে এসেছি। সত্যি ভালুক না হতে পারে, কিন্তু নুটুবাবুর নখগুলো কিছু কম যায় না। এই বলে ওদের গায়ে হাতে আঁচড় কামড়ের দাগ দেখালো। নুটুবাবু একটু মুচকি হেসেই আবার গম্ভীর হয়ে গেল। পালক আরও বলল, নিজেরা তফাতে থাকবেন আর আমাদের নুটুবাবুর সামনে ফেলে দেবেন। ওর ওই ভালুক ছালের পকেটে বোমা নেই কে বলেছে? নিজেদের যদি এতটুকু সাহস থাকতো। ছোট মামা বলল, না, আর অপমান সহ্য হয় না গুপে, যা বলছি, তোকে দূরবীনটা দিয়ে দেবো। এবার আর বলতে হলো না, গুপি এক দৌড়ে খাঁচার কাছে গেল। ছোট মামা দরজা টেনে তুলল, আর অমনি নুটুবাবু বেরিয়ে এসে গুপিকে জাপটিয়ে ধরে শূন্যে মুখ তুলে সে কি মরা কান্না জুড়ে দিল। সকলের গায়ের রক্ত জল। ছোট মামা দু একবার, ও কি হচ্ছে নুটুবাবু, ওকে ছেড়ে দিন বলছি, ইয়ার কি হচ্ছে নাকি? নুটুবাবু গুপির কানের কাছে ঘোঁত ঘোঁত করতে লাগলেন। আর তাই দেখে চৌকিদার ছুট পালক সে যে কি হল্লা লাগালো, ভালুকে ধরলো রে, ভালুকে খেলো রে, ওরে বাবারে। আশেপাশে ধূপ ধাপ শব্দ, হুড়মুড় করে সার্কাসের একদল লোক এসে উপস্থিত। তারা ভালুকের খোঁজে বেরিয়েছিল। তাদের দেখেই ভালুক গুপিকে ছেড়ে দিয়ে ওদের একজনের গলা জড়িয়ে সে কি হাউ মাউ। সেও ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, আরে চুন্নি রে, তোকে না দেখে আমারও খাওয়া দাওয়া মাথায় উঠেছিল রে, কিছু মনে করবেন না স্যার, 10 বছর ধরে শিখিয়ে পড়িয়ে মানুষ করেছি ওকে, ও আমার মেয়ের মতো। শুনে গুপিও লাফিয়ে উঠল, মেয়ে নাকি? তবে যে ছোট মামা বলল নুটু বিহারি। সবাই শুনে অবাক। ছোট মামাও আমতা আমতা করে বলল, কি বলে, আমার কোনো দোষ নেই, সমাদদার সাহেবের কাছে বেনামা চিঠি এসেছিল, নুটুবাবু ভালুক সেজে এই সার্কাসে ঢুকেছে। তাই শুনে চৌকিদার কপাল চাপড়ে লাফিয়ে উঠে বলল, আরে বাবা, কি তাজ্জবের ব্যাপার, এই তারটা দুপুরে এসেছিল, দিতেই ভুলে গেছি। সমাদদারের তার, বেনামা চিঠি হোক্স, নুটুবাবু বামাল সমেত ধরা পড়েছে। এতক্ষণ পরে ছোট মামার সব ব্যাপারটা মালুম হলো। অমনি, তবে ঘরের মধ্যে সত্যি ভালুক ঢুকিয়েছিলাম নাকি রে, ওরে আমাকে ধর, এই বলে হাত পা এলিয়ে স্রেফ ভিড়মি। তারপর 10 দিন বিছানায়। সেই 10 দিন গুপির যে কি আনন্দে কেটেছিল। রোজ সকালে সার্কাসের জানোয়ারদের খাওয়া দেখতে যেত, বিকেলে খেলা দেখতে যেত। ভালুক সরানোর জন্য মালিক কিন্তু এতটুকুও রাগ করেনি, বরং উল্টে বলেছিলেন, এরকম দক্ষ টিকটিকির বাড়িতে রোজ রাতে মুরগি খেতে পাওয়াও তো সৌভাগ্য। তাছাড়া যখন ছুট আর পালক, মানে যারা আসল চোর, তারাই ফেরারি, তখন পুলিশ ডাকার তো কোনো মানেই হয় না। আজও মুরগির দো পেঁয়াজি হবে নাকি? গুপি ভাবছে, দ্বিতীয় টিকটিকি তো বাড়িতে একজন আছে, আবার তৃতীয় টিকটিকি না হয়ে সার্কাসে ভালুকের খেলা দেখালে কেমন হয়? কিন্তু ছোট মামা নাকি টেলিস্কোপটা খুঁজেই পাচ্ছে না। এই যা দুঃখ। এই গল্পগুলো পড়লে আমার টেনিদার গল্পের কথা মনে পড়ে যায়। একদিন টেনিদার গল্পও পড়বো খুব তাড়াতাড়ি। আর আমার খুব ফেভারিট হলো পাগলা দাশু, সুকুমার রায়, সেটাও পড়বো হজবরলা থেকে। কাকেশ্বর কুচকুচে, ওই গল্পগুলো খুব ভালো হলো, পড়বো, পড়তেও ভালো লাগে, একটা বেশ ছন্দ আছে গদ্যের মধ্যে। যাই হোক, আজ একটা মজার গল্প পড়লাম, দ্বিতীয় টিকটিকি। কিন্তু এই টিকটিকি মানে হলো গোয়েন্দা, গোয়েন্দার গল্প। গোয়েন্দার গল্প তো আমাদের খুব ভালো লাগে। আমরা ফেলুদা পড়তে ভালোবাসি, আমরা ব্যোমকেশ ভালোবাসি। আর এখন তো এই ফেলুদা, ব্যোমকেশ, এদের এই চরিত্রগুলোকে নিয়ে এত সিনেমা, এত সিরিজ, এত কিছু হয়েছে যে আমরা যেহেতু ভিজুয়ালিও আমরা দেখি,
তো সবটাই আমাদের অনেক বেশি আমাদের কাছে অনেক সহজলভ্য। আগে আমরা ছোটোবেলা গল্প পড়তাম, গল্পের বই পড়তাম, সেটা পড়েই আমাদের ভালো লাগতো, এখনও আমার ভালো লাগে। এবং বই পড়াটা একটা অন্য রকমের হ্যাবিট, অন্য রকমের অভ্যাস। তো আমার যেমন যেটা হয়েছে পার্সোনালি, আমার কাজের চাপের জন্য রাত্রিবেলা ফিরে এতটাই টায়ার্ড হয়ে যায় যে আর তখন খুব একটা বই পড়া হয় না। কিন্তু আমি আবার এই অভ্যেসটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, কারণ আমি একটা সময় এরকম ছিল যে আমি বইয়ের পোকা ছিলাম। মানে আমি ডাক্তার দেখাতে গেলেও টেবিলে থাকা ম্যাগাজিন আমার শেষ হয়ে যেত, আধ ঘন্টা 1 ঘন্টা বসলে এরকম অবস্থা ছিল। তো সেইটা আমার একদমই কমে গিয়েছিল, সেটা আবার আমি চেষ্টা করছি ফিরিয়ে আনার। কারণ বই পড়ার কোনো সাবস্টিটিউট হয় না। বই পড়লে শব্দের ভাণ্ডার বাড়ে, অনেক রকম আমাদের ব্যাকরণগত যে জ্ঞান সেটা বাড়ে। শব্দ খুঁজে পাই না, একটু আগেই হলো কথা বলতে গিয়ে শব্দ খুঁজে পাই না। তো আমি ওই জন্য চেষ্টা করছি যে পড়ার অভ্যেসটাকে আবার করে ফেরত আনার। কারণ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সে বড় হচ্ছে। যে যে রাস্তাগুলো আমার বাবা মা আমাকে দেখিয়েছিল, সেই রাস্তাগুলো তো ওকেও দেখাতে হবে। এটা তো আমার মা হিসেবে, বন্ধু হিসেবে এটা আমার দায়িত্ব। তারপর কোন রাস্তা ও নেবে সেটা তো ওর ডিসিশন, কিন্তু দেখাতে তো হবে যে এই রাস্তাগুলো তোমার সামনে আছে, খোলা আছে। যাই হোক, অনেক জ্ঞানের কথা বললাম, একটা মজার গল্প বললাম। আবার দেখা হচ্ছে কালকে। গল্পগুলো কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন অবশ্যই। আর অন্য কোনো গল্প শুনতে চাইলে সেটাও জানাবেন, রেসপন্ড করবেন, আমার ভালো লাগবে। তাহলে আমি উৎসাহ পাবো। এটা একটা নতুন ভেঞ্চার আমি যেটা করছি। আমি বুঝতে পারছিলাম না যে কী করব, কীরকম ভিডিও দেব ইউটিউবে। অভিনয় ছাড়াও তার পাশাপাশি আরও কোনোভাবে আমি আমার দর্শকদের সাথে, মানুষের সঙ্গে আমি কানেক্ট করতে চাইছিলাম। তখন আমার মনে হলো যে আমি এতে আমার পড়াটাও হবে, আমি গল্প বলতেও পারবো। আর এই গল্প, যে গল্পগুলো আমি বলছি, যে গল্পগুলো আমি খুঁজে বলার চেষ্টা করছি এখন ছোটোবেলার বই ঘেটে ঘেটে, সেই গল্পগুলো থেকে এখনকার একদম কারেন্ট জেনারেশন যারা, তারা একটু ডিস্টেন্সে রয়েছে। পড়ার গল্প বই পড়ার সময় এখনকার বাচ্চারাও খুব কম পায়। তাই আমি চেষ্টা করছি যে এই পৃথিবীটা আবার করে খোলার। এটা আমার নিজের ইচ্ছে, নিজের চেষ্টায় করছি। তাই আপনারা যদি বলেন যে কেমন লাগছে, আমার ভালো লাগবে শুনলে, আমি উৎসাহ পাবো। থ্যাংক ইউ, পাশে থাকবেন। আমার অভিনয় যেরকম আপনারা দেখতে ভালোবেসেছেন প্রথম দিন থেকে এখনও অবধি, আমি যা যা কাজ করেছি, আমার দর্শকরা, মানুষেরা যারা আমার কাজ দেখেছেন, তারা সবাই আমাকে উৎসাহ দিয়েছেন, খুব ভালোবেসেছেন, অনেক আশীর্বাদ করেছেন। আমি খুবই গ্রেটফুল, আমি কৃতজ্ঞ তার জন্য আপনাদের কাছে। এইটা একটা নতুনভাবে আমি চেষ্টা করছি একটা কিছু করার। এখানেও যদি একই রকমভাবে ভালোবাসেন, উৎসাহ দেন, এবং যদি আপনাদের ভালো না লাগে, কেন ভালো লাগছে না সেটাও যদি বলেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আই উইল লাভ ইট। থ্যাংক ইউ সবাইকে।